শুরুতে জানিয়ে দেব গাজা দখলের পরিকল্পনায় নেতানিয়াহুর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। জানিয়ে দেব চীনের সামরিক মহড়া, ট্রাম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ বাণিজ্য নীতির বিপদ স্পষ্ট। এরপরে জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের নতুন এক বার্তা। সর্বশেষ জানিয়ে দিব একদিনে আরও ৭৩ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা দখলের পরিকল্পনা, নেতানিয়াহুর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা দখল পরিকল্পনার বিরোধিতা করে জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ করছে ইসরায়েলিরা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির দিকে মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তার বাড়ির সামনে। বুধবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে উঠে এসেছে এসব তথ্য। বিক্ষোভের সময় পুলিশের সাথে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সেই সাথে নেসেট ভবনের সামনেও জড়ো হয়ে প্রতিবাদ জানায় অনেকেই। কিছুক্ষণের জন্য রেল লাইন অবরোধ করে রাখে অন্য একটি দল। এ সময় তাদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করে ইসরায়েলি পুলিশ। টেনে হিঁচড়ে সরিয়ে দেয় অবরোধকারীদের। বিক্ষোভকারীদের অভিযোগ, গাজা দখলের পরিকল্পনায় ঝুঁকির মুখে পড়বে হামাসের হাতে জিম্মি বন্দীদের জীবন। চুক্তি না করে রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু, এমন অভিযোগও করেছেন বিক্ষোভকারীরা। উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজা সিটি দখল অভিযান জোরদারের পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলেছে দেশটিতে। বর্তমানে গাজায় হামাসের কাছে ৪৮ ইসরায়েলি জিম্মি রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মধ্যে ২০ জন বেঁচে আছেন বলে ধারণা করা হয়। এদিকে চীনের সামরিক মহড়া, ট্রাম্পের উচ্চ ঝুঁকির বাণিজ্য নীতির বিপদ স্পষ্ট। চীনের সামরিক প্রদর্শনীর বিশাল মহড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ বাণিজ্য নীতির বিপদগুলো তুলে ধরেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে অনুষ্ঠিত এই কুচকাওয়াজ কেবল চীনের সামরিক সক্ষমতার প্রদর্শন ছিল না, এটি ছিল বিশ্বকে দেওয়া এক জোরালো বার্তা। তারা যেন বলতে চাইল, বিশ্বমঞ্চে ক্ষমতার একটি নতুন কেন্দ্র তৈরি হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের এই কুচকাওয়াজ খুব চিত্তাকর্ষক বলে অভিহিত করলেও তার নিজস্ব অর্থনৈতিক নীতিগুলো যে বৈশ্বিক জোটগুলোকে নতুন করে সাজাচ্ছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট দৃষ্টিভঙ্গি এবং বাণিজ্য নীতিগুলো চীন, রাশিয়া ও ভারতের মতো দেশগুলোকে একে অপরের কাছাকাছি নিয়ে এসেছে। সম্প্রতি তিয়ানজিনে অনুষ্ঠিত এক অর্থনৈতিক সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেই বাস্তবতারই এক শক্তিশালী উদাহরণ। ট্রাম্পের শুল্ক নীতি এই দেশগুলোকে কঠিন আঘাত করেছে, যার ফলস্বরূপ তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। প্রাক্তন মার্কিন কর্মকর্তা রিচার্ড উইলকির মতে, ট্রাম্পের এই নীতিগুলো বিশ্বের অর্থনৈতিক এবং রাজনৈতিক বিন্যাসকে এলোমেলো করে দিয়েছে। যদিও ট্রাম্প মনে করেন শুল্ক আরোপের মাধ্যমে আমেরিকান শিল্পকে রক্ষা করা এবং সরকারি রাজস্ব বাড়ানো সম্ভব, কিন্তু এর ফলে কূটনৈতিক মূল্য দিতে হচ্ছে, তা তিনি আপাতত উপেক্ষা করছেন বলে মনে করা হচ্ছে। এদিকে ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্য নীতির বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জও বাড়ছে। সম্প্রতি একটি আপিল আদালত রায় দিয়েছে যে ট্রাম্পের আরোপিত অনেক শুল্কই আইনগতভাবে ত্রুটিপূর্ণ। ট্রাম্প এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার কথা বলেছেন, কিন্তু সেখানেও তার বিজয় নিশ্চিত নয়। কারণ আদালত প্রায়ই এমন নীতিগুলোর বিরোধিতা করে যা কংগ্রেসে সুস্পষ্ট অনুমোদন ছাড়াই প্রেসিডেন্ট এককভাবে চাপিয়ে দেন। বেইজিংয়ের বিশাল সামরিক কুচকাওয়াজ এবং বিশ্বজুড়ে ভূরাজনৈতিক জোটের এই পরিবর্তন ট্রাম্পের জন্য এক বড় ঝুঁকি তৈরি করছেন। তার এই নীতিগুলো দ্বিতীয় একটি আমেরিকান স্বর্ণযুগের প্রতিশ্রুতি দিলেও চীনের কুচকাওয়াজ এবং মার্কিন আদালতের রায় সবকিছুতেই বিপদ স্পষ্ট হয়ে উঠছে। এটি এখন দেখার বিষয়, ট্রাম্প তার উচ্চ ঝুঁকিপূর্ণ নীতি নিয়ে কতটা সফল হতে পারেন এবং তার নেওয়া পদক্ষেপগুলো শেষ পর্যন্ত আমেরিকার জন্য পুরস্কৃত হয় নাকি কেবল ঝুঁকিই বাড়ায়। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের নতুন এক বার্তা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভকে নতুন এক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি স্বাভাবিক জ্ঞান থাকে তাহলে আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করার সুযোগ রয়েছে, আর এটি না হলে তাহলে বল প্রয়োগের মাধ্যমে এককভাবে এই যুদ্ধ বন্ধ করবে মস্কো।
বুধবার ৩রা সেপ্টেম্বর এক প্রতিবেদনে তিনি এসব কথা জানিয়েছেন। বেইজিং সফরে চীনের সঙ্গে নতুন একটি গ্যাস পাইপলাইন স্থাপনের জন্য চুক্তি করার পর পুতিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শুরু হওয়া সবচেয়ে বড় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যেভাবে আন্তরিকতা দেখাচ্ছে তাতে তিনি টানেলের শেষ প্রান্তে একটি আলো দেখতে পাচ্ছেন। সাংবাদিকদের পুতিন বলেন, যদি স্বাভাবিক জ্ঞান থাকে তাহলে আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধে সমাধানের পথে যাওয়া উচিত, আর একেই আমি উপযুক্ত বলে মনে করি। তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রশাসন, বিশেষ করে ট্রাম্পের চেষ্টার কোনো কমতি নেই। আমরা শুধু তাদের বিবৃতি দেখছি না, বরং সমাধান খুঁজে বের করার জন্য আমরা তাদের প্রচেষ্টাও দেখেছি। আমি মনে করি এটি আমাদের আলোর পথ দেখাবে। দেখা যাক সামনের দিনগুলোতে কি উন্নতি ঘটে। রুশ প্রেসিডেন্ট বলেন, আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান না হলে আমাদের অস্ত্রের ভাষায় কথা বলতে হবে। তবে পুতিন দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছেন সেখানে এক চুলো ছাড় দিতে চান না ভ্লাদিমির পুতিন, যার মধ্যে রয়েছে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করা এবং দেশটিতে যেসব রুশ ভাষাভাষী রয়েছে তাদের প্রতি বৈষম্য না করা। পুতিন বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মস্কোতে আসলে তিনি তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন। তবে এই আলোচনার জন্য জোর প্রস্তুতি নিতে হবে এবং সমাধানের পথ খুঁজে বের করতে হবে। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মস্কোতে এই ধরনের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এদিকে গত একদিনে আরও ৭৩ জন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বোমা হামলায় একদিনে আরও ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৩ জন। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এই পরিস্থিতিকে গণহত্যা আখ্যা দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে হামাস। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ করতে এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। এরই মধ্যে বুধবার ইসরায়েলি বাহিনী গাজা সিটি ও আশপাশের এলাকায় তীব্র বোমাবর্ষণ চালালে কমপক্ষে ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৪৩ জন। আশ্রয়কেন্দ্র ও তাঁবুতে থাকা পুরো পরিবারকে একসঙ্গে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গাজায় বাস্তুচ্যুত সাবরিন আল মাবহুহ আল জাজিরাকে বলেন, আমার ভাইকে তার ঘরেই মেরে ফেলেছে। তার স্ত্রী সন্তান সহ সবাইকে শেষ করে দিয়েছে, কেউ আর বেঁচে নেই। গাজার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী শুধু গাজা সিটিতে গত ৩ সপ্তাহে অন্তত ১০০ রোবট বিস্ফোরণ ঘটিয়ে পুরো আবাসিক ব্লক মহল্লা গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। গত ১৩ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে গাজা সিটিতেই মারা গেছে প্রায় ১১০০ ফিলিস্তিনি। উত্তর গাজা সিটিতে আল জারিসি পরিবারের বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার ঘটনায় হামাস এটিকে ভয়াবহ যুদ্ধ অপরাধ আখ্যা দিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের জীবন ধ্বংসে এটি এক নিয়মতান্ত্রিক অভিযানের অংশ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, অবরোধের কারণে খাদ্য ও সহায়তা প্রবেশে কড়াকড়ি থাকায় গত ২৪ ঘন্টায় এক শিশুসহ আরও ৬ জন অপুষ্টিজনিত এবং অনাহারে মারা গেছেন। অবরোধ চলাকালে এখন পর্যন্ত ক্ষুধাজনিত কারণে ৩৬৭ জন ফিলিস্তিনি মারা গেছেন। এর মধ্যে ১৩১ জন শিশু রয়েছেন।